যুদ্ধ আর মিসাইল দিয়ে শুরু হয় না, শুরু হয় ইন্টারনেট দিয়ে। কিন্তু যখন এলান মাস্কের স্টারলিংকে ইরান আকাশ থেকে জ্যাম করে দিল, তখন আমেরিকার সবচেয়ে বড় ডিজিটাল অস্ত্র ধরাশায়ী। কিভাবে একটা দেশ স্যাটেলাইট ইন্টারনেটকে অচল করে দিল? ইরান বলছে, আমরা এখনও আমাদের আসল দরজা খুলিনি, যা দেখেছ সেটা শুধু ট্রেলার, পরের বার হলে ধ্বংসাত্মক অভূতপূর্ণ প্রতিশোধ। ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে পড়ল। এবার কি হবে? ইরানের রাস্তায় আগুন আর স্লোগান, আবার সেই রাস্তায় হাজার হাজার মানুষ সরকারের পতাকা নিয়ে। দেশ দুই ভাগে বিভক্ত, কিন্তু পর্দার আড়ালে চলছে মোসাদের গুপ্তচর জাল আর ইলেকট্রনিক যুদ্ধ। কে জিতবে এই অদৃশ্য লড়াই? এলান মাস্ক ইরানে স্টারলিংক পাঠানেন প্রতিবাদকারীদের বাঁচাতে, কিন্তু ইরানের সেনাবাহিনী স্যাটেলাইট সিগন্যাল জ্যাম করে দিল। আকাশ থেকে ইন্টারনেট নেমে আসলেও মাটিতে পৌঁছাতে পারল না। আধুনিক যুদ্ধের নতুন অধ্যায়। কে জিতবে? ইরান নিষেধাজ্ঞার মধ্যে সাইবার ইলেকট্রনিক যুদ্ধে বিশ্বকে চমকে দিল। স্টারলিংক ব্যর্থ, মোসাদের গুপ্তচর ধরা পড়ল। ১২ দিনের যুদ্ধে ইসরায়েল হতবাক। আর এখন হুমকি, আমাদের আসল শক্তি এখনও দেখানো হয়নি। এই গল্প শেষ হয়নি, এটা শুরু মাত্র। অনেক সময় যুদ্ধ শুরু হয় না ট্যাঙ্ক দিয়ে, শুরু হয় না মিসাইল দিয়ে। আধুনিক যুগে যুদ্ধের প্রথম গুলি ছোড়া হয় ইন্টারনেট দিয়ে। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান চরম উত্তেজনার ঠিক এমনই এক মুহূর্তে শুরু হয়েছিল এক নীরব কিন্তু ভয়ঙ্কর ডিজিটাল যুদ্ধ। এই যুদ্ধে রণক্ষেত্র ছিল আকাশ, অস্ত্র ছিল সিগন্যাল, আর সৈনিক ছিল ডেটা। সামরিক আগ্রাসনের আগেই যুক্তরাষ্ট্র এ যুদ্ধে বড় ধাক্কা খায়, এবং এ যুদ্ধে ওয়াশিংটন মাঠে নামায় তাদের সবচেয়ে অপ্রত্যাশিত অস্ত্র, বিশ্বের শীর্ষ ধনী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। পরিকল্পনাটা ছিল একেবারে পরিষ্কার। ইরানে যখন সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে, তখন ইরান সরকার দেশজুড়ে জারি করে ইন্টারনেট ব্ল্যাকআউট। উদ্দেশ্য একটাই, যেন আন্দোলনকারীরা অনলাইনে সংগঠিত হতে না পারে। ঠিক সেই মুহূর্তে ডিজিটাল নায়ক হয়ে হাজির হন ইলন মাস্ক। ওয়াশিংটনের সবুজ সংকেত পেয়ে তিনি ঘোষণা দেন, ইরানে চালু করা হবে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট। যুক্তরাষ্ট্রের ধারণা ছিল ইরান সরকার মোবাইল ডেটা আর ব্রডব্যান্ড বন্ধ করতে পারলেও আকাশ থেকে আসা স্যাটেলাইট সিগন্যাল তারা থামাতে পারবে না। অর্থাৎ তেহরানের সেন্সরশিপের দেয়াল ভাঙতে স্টারলিংককে অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে। অনেকে ভেবেছিল ইরানের মতো একটি দেশের পক্ষে আধুনিক স্যাটেলাইট ইন্টারনেট ঠেকানো অসম্ভব। কিন্তু এখানেই সবাই ভুল করেছিল। কারণ ইরান শুধু প্রস্তুতি ছিল না, তারা দেখিয়ে দেয় প্রযুক্তিগত যুদ্ধে তারা কতটা এগিয়ে। ইরান সরকার কেবল ফিজিক্যাল ইন্টারনেট বন্ধ করেই থেমে যায়নি, বরং তারা সরাসরি স্টারলিংক সিস্টেমকেই অচল করে দেয়। কিভাবে? উত্তর একটাই, ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ইরানের সামরিক বাহিনী নির্দিষ্ট এলাকায় স্টারলিংকের ব্যবহৃত ফ্রিকোয়েন্সি জ্যাম করে দেয়। ফলে স্যাটেলাইট আকাশে থাকলেও মাটিতে থাকা টার্মিনালগুলো সিগন্যাল রিসিভ করতে পারেনি। স্টারলিংক চালাতে যে ডিশ বা টার্মিনাল দরকার, সেগুলো যখনই সিগন্যাল পাঠানোর চেষ্টা করেছে, ইরানের রেডিও ফ্রিকোয়েন্সি ট্র্যাকিং সিস্টেম সেগুলো শনাক্ত করে ফেলেছে। অর্থাৎ কে কোথায় স্টারলিংক ব্যবহার করছে, ইরান আগেই বুঝে গেছে। এই ঘটনায় শুধু ব্যবহারকারীরাই নন, অপ্রস্তুত হয়ে পড়ে আমেরিকাও। যে পরিকল্পনা নিয়ে স্টারলিংক নামানো হয়েছিল তা কার্যত ব্যর্থ হয়ে যায়। বিক্ষোভকারীরা ইন্টারনেট না পেয়ে বড় আকারে সংগঠিত হতে পারেনি। ডিজিটাল সংযোগ ভেঙে পড়ায় আন্দোলনের গতি কমে যায়। এই ঘটনায় প্রমাণ করে দেয় ইরান কেবল মিসাইল আর ড্রোনের দেশ নয়। গত কয়েক দশকে নিষেধাজ্ঞা, চাপ আর বিচ্ছিন্নতার মধ্যেও ইরান নীরবে বিনিয়োগ করেছে সাইবার সিকিউরিটি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারে। এবং সেই সক্ষমতার মুখে ইলন মাস্কের মতো টেক জায়ান্ট আর আমেরিকার মতো সুপার পাওয়ার একসঙ্গে দাঁড়িয়েও ডিজিটাল দেয়াল ভাঙতে পারেনি। ইরান দুই ভাগে বিভক্ত। এই সময়ে ইরান দাঁড়িয়ে পড়ে এক রুদ্ধশ্বাস সন্ধিক্ষণে। একদিকে রাস্তায় আগুন, স্লোগান, ভাঙচুর। অন্যদিকে হাজার হাজার মানুষ রাষ্ট্রের পতাকা হাতে নেমে আসে সরকার ও সর্বোচ্চ নেতার পক্ষে। দেশজুড়ে চলমান বিক্ষোভে ইরান কার্যত দুই ধারায় বিভক্ত। সরকারপন্থী সমাবেশে অংশ নেওয়া অনেকেই বলছেন তারা শুরুতে বিক্ষোভে ছিলেন,
কিন্তু পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে তখন তারা সরে দাঁড়ান। তাদের ভাষায় এটা আর প্রতিবাদ নয়, এটা বিশৃঙ্খলা। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় তেহরান সহ একাধিক শহরে বিশাল জনসমাবেশ। মানুষের হাতে ইরানের পতাকা, সর্বোচ্চ নেতার ছবি, রাজপথ স্লোগানে মুখর। ওয়াশিংটনের হুঁশিয়ারি, তেহরানের জবাব। এই অভ্যন্তরীণ অস্থিরতার মাঝেই আন্তর্জাতিক মাত্রা যোগ করে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের ক্ষতি হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে। ইরান এ অভিযোগ সরাসরি নাকচ করে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ অস্থিরতার পেছনে জড়িত। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক বিরল ভাষণে স্পষ্ট করে দেন, রাষ্ট্র ধ্বংসের চেষ্টা সহ্য করা হবে না। তার ভাষায়, প্রয়োজনে ইসলামী প্রজাতন্ত্র নিজেকে রক্ষায় শক্তি প্রয়োগ করবে। নিরাপত্তা বাহিনী শুরু করে ব্যাপক ধরপকড়। শত শত মানুষ আটক। আইআরজিসিকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়। শপথ যাওয়ার আগে আরও একটি চমক। ইসরায়েলে ইরানের গুপ্তচর নেটওয়ার্ক, টেলিগ্রাম লিঙ্ক, অজানা মেসেজ, লোভনীয় অর্থের প্রস্তাব। এইভাবেই শুরু হয়েছিল নিয়োগ। ছোট কাজ দিয়ে শুরু, ছবি তোলা, ব্যাগ চেক করা। শেষ পর্যন্ত তথ্য পৌঁছে যেত ইরানি ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্যবস্তুতে। স্যাটেলাইট চিত্রে ধরা পড়ে ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় ইরানের সফল আঘাত। ইসরায়েল দাবি করেছিল ৮৪% মিসাইল প্রতিহত করা হয়েছে, কিন্তু রাডার স্যাটেলাইট ডেটা ভিন্ন গল্প বলে। ইরান বলছে তারা এখনও ক্ষেপণাস্ত্র শহরের দরজা খোলেনি। মানে কি? মানে হল, আসল ক্ষমতা এখনও অব্যবহৃত। ইরান সংলাপ চায়, কিন্তু শক্ত অবস্থান থেকে। ক্ষমতা আছে, কিন্তু সংযম দেখাচ্ছে। এই সংযমই হয়তো তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র।